আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি রোজি আক্তার, প্রভাষক আইসিটি, সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মোংলা, বাগেরহাট। তোমাদের বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং, শ্রেণী একাদশ ও দ্বাদশ। আজকের আলোচনা বিষয় হবে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথডটা কি? ডেটা ট্রান্সমিশন বলতে ডেটা পরিবহন বা ডেটা স্থানান্তরকে বোঝায়। এই ট্রান্সমিশন মেথডটা বলতে আমরা ডেটা ট্রান্সমিট বলতে ডেটা পরিবহন বা ডেটা স্থানান্তর, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ডাটা পাঠানোকে বোঝানো হয়। ডেটা ট্রান্সমিশন হওয়ার জন্য উৎস ও গন্তব্যের মধ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকতে হয়। যখন ট্রান্সমিট হবে তখন উৎস আর গন্তব্য এর মধ্যে একটি সুনির্দিষ্ট পদ্ধতি অবশ্যই থাকতে হবে। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই দুটি কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যাল বিটের শুরু এবং শেষ বুঝতে পারে। এখানে কি বলছে, ডাটা যখন আমরা ট্রান্সমিট করব তখন দুটো কম্পিউটার অবশ্যই দরকার হবে, একটা হবে উৎস আর একটা হবে গন্তব্য। তা এখানে বলছে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার ডেটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই দুটি কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যাল বিটের শুরু এবং শেষ বুঝতে পারে। সিগন্যাল যে বিটটা শুরু হবে এবং শেষ, সেটা সে বুঝতে পারবে। সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনের যে পদ্ধতিটা দেখো, এটা হচ্ছে কয়টা পদ্ধতি রয়েছে এখানে দেয়া আছে। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন, একটা হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন। এখানে বলছে সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে কয়টা ডাটা ট্রান্সমিশন পদ্ধতিটা কয়টা, তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন আর আইসোক্রোনাস ট্রান্সমিশন। আসলে এখন আমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন নিয়ে দেখি কি লেখা আছে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এ প্রেরক হতে গ্রাহকের ডেটা একটি একটি করে, অর্থাৎ ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠানো হয়। যখন ডেটাটা এক জায়গা থেকে, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পাঠানো হয়, কিভাবে পাঠায় সেটা একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার অথবা একটি একটি করে ডাটা পাঠানো হয়। একটি ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা একটি একটি করে ডাটা পাঠানো হয় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার, মানে উৎস থেকে গন্তব্যে সেটা পাঠানো হয়। এই ধরনের ট্রান্সমিশনে প্রেরক যে কোনো সময় ডেটা প্রেরণ করতে পারে। যখন দরকার হবে প্রেরক সেটা কি প্রেরণ করতে পারবে এবং তা গ্রহণ করতেও পারবে। এক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাথমিক স্টোরেজ সংরক্ষণের প্রয়োজন হয় না। মানে এই ধরনের ডেটা যে ট্রান্সমিট করবে তা প্রথমে যে সংরক্ষণ স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করার প্রয়োজন আছে সেটা এখানে দরকার হয় না। তো এটা কি তোমরা বুঝতে পেরেছো এখানে অ্যাসিনক্রোনাস কি বলেছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষায় এসে থাকে জ্ঞানমূলক প্রশ্নে, যে এটা প্রেরক কি হয়, প্রেরক হতে গ্রাহকের যে ডাটাটা পাঠানো হয় সেটা একটি করে একটি অথবা ক্যারেক্টার বাই ক্যারেক্টার এটা পাঠানো হয়ে থাকে। এখন দেখো পরবর্তীতে কি লেখা আছে। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট থাকবে এবং শেষে একটি স্টপ বিট পাঠানো হয়। যখন ক্যারেক্টার পাঠানো শুরু হয় তখন এই শুরুতে কি হয়, স্টার্ট বিট, আর শেষ হয়ে গেলে স্টপ বিট পাঠানো হয়। প্রতিটি ক্যারেক্টার পাঠানোর মাঝখানে সময়ের ব্যবধান সমান হয় না। যখন আমরা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটাটা পাঠাবো তখন যে সময়টা একই সময় হবে সেটা কোনো নির্দিষ্ট হয় না। তা আমরা কি বুঝতে পারলাম, অ্যাসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা পাঠানো হয় অথবা একটি একটি করে ডাটা পাঠানো হয়। আর এখানে যে কোনো সময় ডাটা পাঠাতে পারে এবং গ্রহণও করতে পারে। এখানে কোনো প্রথমে কোনো সংরক্ষণ করার প্রয়োজন হয় না। তবে এর শুরুতে কি হয়, একটা স্টার্ট বিট থাকবে আর একটা হচ্ছে একটা স্টপ বিট থাকবে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য দেখো, এখানে কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য তোমরা যদি কাকে বলে এটাই যদি পারো তাহলে বৈশিষ্ট্য তো তোমরা এমনিতেই পেরে যাবা, মনে হয় এটা না দেখলেও হয়। তারপরও দেখো এখানে কি লেখা আছে। যে কোনো সময় প্রেরক ডেটা পাঠাতে পারে এবং প্রাপক তা গ্রহণ করতে পারে। এটা কিন্তু আমরা পড়েই আসছি, কাকে বলে তার ভিতরেই ছিল। যে কোনো সময় প্রেরক ডেটা কি পাঠাতে পারে এবং প্রাপক
তা গ্রহণও করতে পারে। প্রেরক স্টেশনে প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না, এটাও কিন্তু ছিল, এখানে কোনো স্টোরেজের প্রয়োজন হয় না। তুলনামূলকভাবে খরচ কম। তুলনামূলকভাবে কি হয়, এখানে এখানে আমাদের খরচটা কম হয়। কম ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি উপযোগী। এখন যদি আমি অনেকগুলো ডাটা পাঠাতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার অনেক সময় প্রয়োজন। তাই যখন আমাদের বেশি ডেটা ট্রান্সমিটের প্রয়োজন হবে, তখন কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারবো না। কম যখন আমরা পাঠাবো, তখন আমরা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারবো। দক্ষ ও দক্ষতা ও গতি কম। এর যে দক্ষতাটা এটা আর গতিটা অবশ্যই কম হবে। যখনই তুমি ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাবে, তখন তার গতিটা কমে আসবে। প্রতিটি বর্ণের সাথে একটি স্টার্ট বিট ও একটি স্টপ বিট পাঠানো হয়। যখন ডেটা চলাচল বন্ধ থাকে, তখন মাধ্যমটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এখানে যখন এই চলাচলটা ডাটাটা না পাঠানো হয়, তার মাধ্যমটি কি হয়, অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এবার আসো সিনক্রোনাস ট্রান্সমিশন। সিনক্রোনাস ট্রান্সমিশনে কি বলেছে দেখো, এই পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহকে অনেকগুলো বর্ণ ধারা গঠিত ব্লক আকারে ডেটা পাঠানো হয়। অ্যাসিনক্রোনাসে আমরা পড়েছিলাম ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা একটি একটি করে, কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশনে কি বলেছে, এখানে কিন্তু একটি বাই একটি একটি করে না, এখানে অনেকগুলো ক্যারেক্টার একটি ব্লক আকারে এটা পাঠানো হয়। এখানে বলছে দেখো, এই পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহকের অনেকগুলো বর্ণ দ্বারা গঠিত ব্লক আকারে, তার মানে কি অনেকগুলো বর্ণ একত্র হয়ে একটা ব্লকের তৈরি হয়, এই ব্লক আকারে ডেটা পাঠানো হয়। প্রথমে প্রেরক স্টেশনে ডেটাগুলোকে প্রাথমিক স্টোরেজে সংরক্ষণ করে নেওয়া হয়, যেটা অ্যাসিনক্রোনাসে ছিল না। ওখানে ছিল না যে স্টোরেজের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এখানে প্রয়োজন আছে। প্রথমে কি হয়, এখানে একটা স্টোরেজে সংরক্ষণ করা হয়, তারপরে ডেটার ক্যারেক্টার গুলোকে ব্লক বা প্যাকেট আকারে ভাগ করে তারপরে এটা ব্লক আকারে ট্রান্সমিট করা হয়। তার মানে প্রথমে কি করে এরা একটা স্টোরেজ ডিভাইসে বা সংরক্ষণ করা হয়, সেখান থেকে অনেকগুলো ক্যারেক্টার ব্লক বা প্যাকেট আকারে তৈরি করে তারপরে পাঠানো হয়। সাধারণত ৮০ হতে ১৩২টি বর্ণ নিয়ে একটি ব্লক তৈরি হয়। এখন পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নে এরকম থাকতে পারে যে সিনক্রোনাস ট্রান্সমিশনে একটা যে প্যাকেট বা ব্লক পাঠানো হয়, একটা ব্লক বা প্যাকেটে কতটি ক্যারেক্টার থাকতে পারে। তাহলে আমাদের এখানে কতটি ক্যারেক্টার, ৮০ হতে ১৩২টি বর্ণ বা ক্যারেক্টার হতে পারে। ৮০ হতে ১৩২টি এর মধ্যে কি হয়, নিয়ে একটা ক্যারেক্টার বা ব্লক তৈরি করা হয়। এবার আসো সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতির বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য কাকে বলে তার ভিতরেই চলে আসছে। সিনক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলকভাবে বেশি। যখনই আমরা একত্রে পাঠাবো অনেকগুলো ক্যারেক্টারকে একটি ব্লক আকারে, তার মানে দ্রুত গতিতে সে কাজ করছে, তার দক্ষতাটাও বেড়ে যাচ্ছে। ট্রান্সমিশন গতি অনেক বেশি। হ্যাঁ, সিনক্রোনাসের চেয়ে সিনক্রোনাসের যে ট্রান্সমিশন গতিটা, এটা অ্যাসিনক্রোনাসের চেয়ে অনেক বেশি। প্রতি ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভেল বা বিরতির প্রয়োজন হয় না, যেটার ছিল বিরতি অ্যাসিনক্রোনাস, কিন্তু সিনক্রোনাসে সেটা নাই, এটার কোনো বিরতির প্রয়োজন হয় না। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট এবং শেষে ইন্ড বা স্টপ বিটের প্রয়োজন হয় না। এই স্টার্ট বিট এবং শেষে একটা স্টপ বিট যেটা ছিল অ্যাসিনক্রোনাস, এখানে কিন্তু সেটা নাই। প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়। এখানে একটা স্টোরেজ ডিভাইসের কেন প্রয়োজন হয়, প্রথমে কি করে ক্যারেক্টার গুলোকে এনে প্রথমে জমা রাখে, তারপর ব্লকে তৈরি করে, তারপর তারা ট্রান্সমিট করে। তুলনামূলকভাবে কি এটা ব্যয়বহুল, এর দক্ষতাটাও যেরকম বেশি, কাজের গতিটাও যেরকম বেশি, এর ব্যয়বহুলটাও সেরকম বেশি। আইসোক্রোনাস আইসোক্রোনাস ট্রান্সমিশন। প্রথমে আমরা পড়েছিলাম কি অ্যাসিনক্রোনাস, তারপর সিনক্রোনাস, এখন আসছে আমাদের আইসোক্রোনাস। এটি সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সমন্বিত রূপ, মানে দুইটা মিলিত হয়ে এই আইসোক্রোনাসটা তৈরি হয়েছে, যাকে আবার সিনক্রোনাস ট্রান্সমিশনের উন্নত ভার্সনও বলা হয়ে থাকে। এটা তাহলে আমরা কি যে দুটো আগে পড়ে আসছি সে দুটোর সমন্বয় কি তৈরি হয়, আইসোক্রোনাস। এটাই মনে রাখবো। প্রথমে আমরা পড়লাম
অ্যাসিনক্রোনাস, তারপরে পড়লাম সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে কি হয়? অ্যাসিনক্রোনাসে একটি একটি করে ডাটা পাঠানো হয় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে। সেখানে একটা শুরুতেই স্টার্ট বিট থাকে আর একটা স্টপ বিট থাকে, কিন্তু কোনো স্টোরেজ ডিভাইস থাকে না। আর সিনক্রোনাইজে কি হয়? ক্যারেক্টার বাই ক্যারেক্টার না, অনেকগুলো ক্যারেক্টার নিয়ে একটা ব্লকে তৈরি করা হয়, তারপর সেটাকে ট্রান্সমিট করা হয়। আর সিনক্রোনাইজের কি হয়? এর দক্ষতাটা বেশি, ব্যয়বহুলটাও সেরকম বেশি, এটা স্টোরেজ ডিভাইস প্রয়োজন হয়। আর আইসোক্রোনাসটা কি? আইসোক্রোনাসটা হচ্ছে সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাসের দুইটার সমন্বিত একটি রূপ। এটা কি আবার কি বলা হয়? সিনক্রোনাস ট্রান্সমিশনে উন্নত ভার্সনও বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহকে অনেকগুলো বর্ণ নিয়ে একটি করে ব্লক তৈরি করে একসাথে একটি ব্লক ডেটা পাঠানো। এই পদ্ধতি কি হয়? প্রেরক হতে গ্রাহকে অনেকগুলো বর্ণ নিয়ে, যেটা সিনক্রোনাইজেশন করা হয়েছিল, একটি করে ব্লক তৈরি করে একসাথে একটি ব্লক ডেটা পাঠানো হয়। দুটি ব্লকের মধ্যে সময়ের যে পার্থক্যটা, এটা হচ্ছে কি শূন্য। মানে দুইটি ব্লকের মধ্যে যে ডাটা পাঠাবো, সেই যে সময়টা, এই সময়ের পার্থক্যটা কি শূন্য। একক করার চেষ্টা করা হয়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে ডেটা ট্রান্সফার এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে আমরা পড়েছিলাম ডেটা ট্রান্সমিশনের মেথড, এখন দেখো ডেটা ট্রান্সমিশনের মোড। এই দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে অনেক সময় এটা মানে কোনটা যে মেথড আর কোনটা যে মোড, এই দুইটা একটু সমস্যা হয়ে থাকে। একটু খেয়াল করে দেখবা তোমরা, বা পড়ার সময় একটু খেয়াল করে পড়বা। প্রথমে আমরা করছি মেথড, মানে ডেটা ট্রান্সমিশনের যে পদ্ধতিটা, আর এটা হচ্ছে কি মোড। উৎস থেকে গন্তব্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। উৎস মানে কি? প্রতিটা জিনিসে অবশ্যই একটা শুরুর দিক আছে, শুরু থাকবেই, সেটাই হচ্ছে উৎস। আর গন্তব্য, ধরো তুমি বাসা থেকে বের হচ্ছে, এই যে বাসা থেকে বের হচ্ছে, সেটাই তোমার উৎস জায়গা। আর গন্তব্য, তুমি বাজারে যাচ্ছ, তার মানে কোথায় যাচ্ছ? তুমি বাজারে যাচ্ছ, তার মানে তোমার কি উৎস আর গন্তব্য এটা অবশ্যই থাকবে। অথবা তুমি কলেজে রওনা দিচ্ছ বাসা থেকে, তো বাসাটা তোমার উৎস, আর গন্তব্য তুমি কোথায় যাচ্ছ? কলেজে যাচ্ছ। ঠিক প্রতিটা যে আমরা ডাটা পাঠাবো সেটারও শুরু এবং সেই এই যে শুরুটা, এটাকে বলা হয় উৎস। আর গন্তব্য মানে কি? যেখানে পৌঁছাবে, যে কম্পিউটারে সে ডাটাটা যাবে। উৎস থেকে গন্তব্য ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে, প্রবাহ মানে কি? কোন দিকে ধাবিত হচ্ছে, এই দিকটাকে বলা হয় কি? ডেটা ট্রান্সমিশন মোড। আর এই ডেটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা হয়? দিকের উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়। দেখি 3 ভাগে তাহলে কি কি? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এই যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলো কিন্তু বড় প্রশ্ন হিসেবে এসে থাকে, তোমাদের সৃজনশীল প্রশ্নে আসে কিন্তু। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সৃজনশীল প্রশ্নে, বড় প্রশ্নে এগুলো এসে থাকে, খুব ভালো করে এগুলো দেখবা। দিকের উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে। একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। দেখি আমরা সিমপ্লেক্সে কি বলেছে। এখানে দেখো সুন্দর ভাবে দুইটা ছবি দেয়া আছে। একটা আছে তোমার টেলিভিশনের ছবি, আর একটা হচ্ছে একটা লোকের ছবি দেখছে। টেলিভিশনে লেখা আছে যে কি? প্রেরক। আর গ্রাহককে যে শুনছে সে। এখন এখানে লেখা আছে, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? কেবলমাত্র কি একদিকে ডেটা প্রবাহিত হচ্ছে, এই টিভি থেকে সাউন্ড বা শব্দ যেটা আমরা বলি না কেন, সেটা কোথায় আসছে? এই লোকটার কানে। এবার দেখি বাস্তব জীবনে ডেটা ট্রান্সমিশনের মোডটা কি, যেটা আমরা সব সময় প্রতিনিয়ত আমরা কি প্রতিদিন কম বেশি খবর দেখে থাকি, টেলিভিশন দেখে থাকি, টেলিভিশনের শব্দ আমরা শুনে থাকি। তার মানে কি টেলিভিশনের শব্দটা কি আসে? আমাদের কানে আসে। একদিকেই কিন্তু ডেটা প্রবাহিত হচ্ছে, কেবলমাত্র একদিকে, দুই দিকে যাচ্ছে না। আমরা যেটা বলছি সেটা কি টেলিভিশন শুনছে? শুনছে না। তার মানে টেলিভিশন যে শব্দটা আসছে সেটা আমরা শুনতে পাচ্ছি। তা দেখি কি লিখছে, কেবলমাত্র একদিকে ডেটা প্রেরণের মোডকে সিমপ্লেক্স বলে। মানে একদিকে ডেটাটা প্রেরণের মোডকেই বলা হয় সিমপ্লেক্স। একদিকেই ডাটাটা যেতে পারবে, শুধু আমরা শুনতে পারবো কিন্তু কোনো কিছু উত্তর দিতে পারবো না। তো এই টেলিভিশন থেকে আমরা কি শুনছি শুধু, আর টেলিভিশন আমাদের কথা শুনছে না।
কেবলমাত্র কি ডেটা প্রবাহের মোডকে একদিকেই প্রবাহিত হবে, সেটাকে বলা হয় সিমপ্লেক্স। যেমন কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণ, আমরা যখন কম্পিউটারে কোনো কিছু লিখি তখন কি কিবোর্ড থেকে লিখি, কিবোর্ড থেকে কি কম্পিউটার ডেটাটা দিচ্ছি আমরা, কম্পিউটার থেকে কি কিবোর্ডে কোনো কিছু নিয়ে আসছি, আনছি না। তার মানে এই যে একদিকেই ডাটাটা দিচ্ছি, এটাকে বলা হয় তোমার সিমপ্লেক্স। তবে আর একটা দেখো সুন্দর উদাহরণ দেওয়া আছে, যেটা সিমপ্লেক্স লেখা আছে সিমপ্লেক্স, একটা ছবি দেওয়া আছে নেটওয়ার্কের ছবি, যেটা লেখা আছে ক, আর একটা আছে টেলিভিশনের ছবি, যেটা খ লেখা আছে। এই নেটওয়ার্ক থেকে টেলিভিশনে কি নেটওয়ার্কটা আসছে, দেখি জাফরিন ঘরে বসে টিভিতে কার্টুন দেখছে এবং একা একা হাসছে। এই যে টিভিতে কার্টুন দেখছে আর সে একা একা হাসছে, এখন দুইটা প্রশ্ন এখানে আছে, এখানে কোন মোড কাজ করছে? অবশ্যই সিমপ্লেক্স। কারণ কি আমরা জানি কি কম্পিউটার আমাদের টেলিভিশন থেকে আমরা শুধু কি দেখতে পারি, শুনতে পারি, কিন্তু আমরা কিছু বলতে পারি। তার মানে কি ডাটা একদিকে আসছে আর একদিকে আসাটাকে কোন মোডে পড়ে, এটা হচ্ছে সিমপ্লেক্স। আর 2 নম্বর প্রশ্নে কি, এখানে খ হতে ক এর দিকে ডেটা প্রেরণ করা কি সম্ভব? তোমরাই বলো, এখানে ক হতে খ এর দিকে কি ডেটা প্রেরণ সম্ভব? একটু চিন্তা ভাবনা করো তো। হ্যাঁ, তোমরা সুন্দরভাবে এটা বলতে হবে, এটা সম্ভব না। আমরা পড়েই আসছি, দেখেই আসছি যে একদিকে ডাটা প্রেরণ সম্ভব, তাই এখানে খ হতে ক এর দিকে ডাটা আমরা পাঠাতে পারবো না, প্রেরণ করতে পারবো না। সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশনের প্রকারভেদ, এই যে সিমপ্লেক্সটা, এটার আবার প্রকারভেদ আছে। প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করি আমরা? 3 ভাগে। এই 3টে ভাগ কি কি? একটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। এই তোমাদের ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, এই তিনটেও আমাদের সৃজনশীল প্রশ্নে এসে থাকে। এখানে একটু বর্ণনা আকারে থাকে কিছু উদাহরণ হিসেবে, সেখান থেকে তোমাকে উত্তর দিতে হয় এটা কি সিমপ্লেক্স, তোমাদের ইউনিকাস্ট না ব্রডকাস্ট না মাল্টিকাস্ট। আচ্ছা, তার মানে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন এর প্রকারভেদ আমরা জানলাম কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, আর একটা হচ্ছে মাল্টিকাস্ট। এখন দেখো এখানে সুন্দর দুটো ছবি দেয়া আছে। প্রথম যে ছবিটা দেয়া আছে, দুইজন লোক মোবাইলে কথা বলছে, একজন হচ্ছে প্রেরক আর একজন হচ্ছে গ্রাহক। প্রেরক থেকে কি একটা সংকেত যাচ্ছে বা কথা যাচ্ছে গ্রাহকের কাছে, যেটা আমরা প্রতিদিনই করে থাকি। তোমরা প্রতিদিনই কথা বলো মোবাইলে, একজন বলো আর একজন শোনো। যে বলে সে হচ্ছে প্রেরক আর যে শোনে সে হচ্ছে গ্রাহক। তারপর ডান পাশে দেখো আর একটা ছবি সুন্দরভাবে এখানে দেয়া আছে, কি দেয়া আছে? এটা কি? প্রেরক। এখানে এটা নর্মালি ভাবে আমরা বলে থাকি এটা সার্ভার বা যাই হোক, এটার নাম দিছে প্রেরক। এই প্রেরক থেকে কয়টা কম্পিউটার এখানে আছে? 4টা কম্পিউটারই, কিন্তু 4টা কম্পিউটারে কি গ্রাহক লেখা আছে? লেখা নাই কিন্তু। একটা শুধুই এই সার্ভার থেকে বা প্রেরক থেকে কি হচ্ছে, একটা কম্পিউটারই গ্রাহকের কাছে তথ্য আসছে। সব কম্পিউটারে কিন্তু যায় নাই, এখানে শুধু একটা কম্পিউটারে যাচ্ছে, এটা হচ্ছে একজনই শুধু পাচ্ছে, বাকি কম্পিউটার গুলো কিন্তু পাচ্ছে না। তাহলে এখানে কি লিখেছে দেখি, নেটওয়ার্কে শুরু নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং একজন ডেটা গ্রহণ করছে। এখানে কি নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে, এটা বলছে এখানের কথা। আর একজন কি ডেটা গ্রহণ করছে। ভালো, এখানেও ঠিক একই রকম দেখো, একজন ডেটা পাঠাচ্ছে আর একটা কম্পিউটার পাচ্ছে, বাকিগুলো কিন্তু পাচ্ছে না বা গ্রহণ করতে পারছে না। একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে শুধুমাত্র একজন প্রাপক ডেটা গ্রহণ করতে পারে। এরূপ মোডকে বলে ইউনিকাস্ট। বা মোবাইলে যেমন উদাহরণ দিয়ে দিচ্ছে, মোবাইলে কথা বলা। একটি প্রেরক থেকে ডেটা প্রেরণ করলে, এখন এখানে একটু খেয়াল করবা, তোমরা সুন্দরভাবে দেখবা, এগুলো লিখে রাখার চেষ্টা করবা। একটি প্রেরক থেকে মানে একজন প্রেরক ডেটা প্রেরণ করলে শুধুমাত্র একজনই পারবে সেটা গ্রহণ করতে, বাকিরা কিন্তু পারবে না। এটাকে বলা হয় কি ইউনিকাস্ট। আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি? মোবাইল ফোন বা মোবাইলে কথা বলা, যেটা আমরা বলি না কেন। এবার দেখো আরেকটি ছবি দেয়া আছে, কি দেখতে পাচ্ছি এখানেও বাম সাইডে একটা ছবি দেয়া আছে, ডান সাইডে এখানে একটা ছবি দেয়া আছে। এর আগের ছবিটিতে আমরা দেখেছিলাম কি, এখানে প্রেরক তথ্য পাঠালে একটা কম্পিউটার শুধু গ্রহণ করতে পারছিল, বাকিরা কিন্তু পারে নাই। আর এখানে দেখো 3টি কম্পিউটারই গ্রহণ করতে পারছে, তাকে অনুমতি দেওয়া হয়েছে। এই প্রেরক
পাঠাচ্ছে আর 3টা কম্পিউটার সে ডাটাটা গ্রহণ করছে। আর এখানে কি করছে, একটা মোবাইল থেকে বাকি 3টা মোবাইলে তথ্য পাঠাচ্ছে, একটা কিন্তু বাকি রয়ে গেছে, সবাই কিন্তু সেটা গ্রহণ করতে পারে নাই। তা আগেরটা থেকে একটা এটার পার্থক্যটা কি, আগেরটা একজন পারতো আর এখানে কি দেখি একজন না, তার চেয়ে বেশি অনেকজনই পারছে, একের অধিক পারছে। এখানে একের অধিক পারছে, তার সবাই পাচ্ছে না, গ্রহণ করতে পারছে না। কারণটা কি, এখানে কি লিখেছে, নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং অনেকজন ডেটা গ্রহণ করছে কিন্তু সবাই নয়। অনেকজন করছে কিন্তু সবাই নয় সেটা। এখানে কি সবাই নিচ্ছে গ্রহণ করছে না, একজন কিন্তু বাকি রয়ে গেছে। বাকি যে বাকি রয়েছে সে কিন্তু গ্রহণ করতে পারেনি। এখানে কি লিখেছে, নেটওয়ার্ক ভুক্ত একটি নোড থেকে ডেটা ট্রান্সমিট করলে, নেটওয়ার্ক ভুক্ত, নেটওয়ার্ক তো অবশ্যই থাকতে হবে, নেটওয়ার্ক ছাড়া কি আমরা কাজ করতে পারি, পারি না। নেটওয়ার্ক ভুক্ত একটি নোড থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডই ডেটা পাবে না, শুধুমাত্র নেটওয়ার্ক ভুক্ত একটি গ্রুপ, যা কিছু গ্রুপ ডেটা পাবে, এরূপ মোডকে বলা হয় মাল্টিকাস্ট। মানে কি, নেটওয়ার্কের ভুক্ত অবশ্যই থাকতে হবে, যে একটি গ্রুপ হিসেবে যাকে পাঠানো হবে সেই গ্রুপ গুলো, শুধু গ্রুপের আওতায় যারা থাকবে তারাই শুধু এটা গ্রহণ করতে পারবে, এটাকে বলা হয় মাল্টিকাস্ট। এটা তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। তোমরা মোবাইলে কি করো, অনেক সময় একটা গ্রুপ, ফেসবুকের কথাই বলে, তোমরা তো ফেসবুক ইউজ করো, ব্যবহার, তোমরা তখন কি করো, অনেক সময় দেখা যায় একটা গ্রুপ, একটা পেজ খুলো, সেখানে কিছু বন্ধুরা থাকে তোমাদের পরিচিত, তোমরা কোনো মেসেজ দিলে, কোনো খবর আদি দিলে বা ছবি দিলে বা ভিডিও দিলে, শুধু ওই গ্রুপের আওতায় যারা থাকে তারাই শুধু গ্রহণ করতে পারে। তোমার বন্ধু বান্ধব কিন্তু আরো আছে কিন্তু তারা পায় না, কেন পায় না, ওই পেজে যারা লিঙ্ক আছে, যারা যুক্ত আছে, শুধু তারাই পাবে। এটাই হচ্ছে মাল্টিকাস্ট। এটাকে বলা হয় মাল্টিকাস্ট, মানে নেটওয়ার্কের আওতাভুক্ত যারা থাকবে, যাদেরকে অনুমতি দেওয়া হবে, সে তারাই, এটাই হচ্ছে আমাদের মাল্টিকাস্ট বলা হয়। এখন দেখো ব্রডকাস্ট। এখানেও সুন্দরভাবে দুটো ছবি দেওয়া আছে। ছবিতে আমরা বাম সাইডের ছবিটা কি দেখতে পাচ্ছি, এটা সচরাচর আমরা নেটওয়ার্ক হিসেবে ধরে থাকি, প্রেরক, সে ডাটা পাঠাচ্ছে, এখানে প্রতিটি কম্পিউটার কিন্তু গ্রহণ করতে পারছে, এখানে কোনো বাকি নেই। প্রথমটা আমরা ইউনিকাস্টে কি দেখেছি, একজন শুধু গ্রহণ করতে পারছে। মাল্টিকাস্টে আমরা কি দেখেছি, নেটওয়ার্কে আওতাভুক্ত যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে তারা শুধু সেটা গ্রহণ করতে পারে। আর এখানে দেখছি কি সবাই পাচ্ছে, এই নেটওয়ার্কের মানে একজন প্রেরণ করছে, বাকি সব কম্পিউটার সেটা গ্রহণ করতে পারছে। ডান সাইডের ছবিতে ঠিক একই ভাবে সবাই কিন্তু গ্রহণ করতে পারছে। এখন কি লিখেছে এখানে, নেটওয়ার্কে শুধু একজন ডেটা পাঠাচ্ছে এবং সবাই ডেটা গ্রহণ করছে। নেটওয়ার্ক ভুক্ত একটি নোড থেকে ডেটা ট্রান্সমিট করলে নেটওয়ার্কের প্রতিটি নোডই ডেটা পাবে, এরূপ মোডকে বলা হয় ব্রডকাস্ট। যেরকম টেলিভিশন, টেলিভিশনে যখন কোনো সংবাদ প্রচার হয়, সবার সবার জন্য সেটা উন্মুক্ত, সবাই সেটা শুনতে পারবে। ধরো একজন টিচারের উদাহরণ দিই, একজন টিচার সে কি করলো, ক্লাসে গেল, সে কিছু কথা বলছে, তার মানে ওখানে স্টুডেন্ট যারা আছে সবার জন্য উন্মুক্ত, সবাই সেটা শুনতে পারবে। এটাই হচ্ছে তোমাদের ব্রডকাস্ট। আর যদি এরকম হয়, টিচার কথা বলছে আর একজন কি শুধু অনুমতি দিচ্ছে যে হ্যাঁ তুমি এই একটা প্রশ্ন করলো, সেই প্রশ্নের উত্তরটা তোমাকেই দিতে হবে, একজনকে দিতে হবে, সেটাকে বলা হয় কি ইউনিকাস্ট। আর মাল্টিকাস্ট কোনটা, যদি একটা দল করে দেয় যে এই দলের জন্য, এই এই দুইটা দল করে দিলাম, এক দলের জন্য এই প্রশ্নের উত্তর তোমাদের লিখে দিতে হবে, এটাকে বলা হয় মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট কি, যখন সে কোনো কথা বলে সবার জন্য যুক্তি সেটা উন্মুক্ত থাকে, এটাকে বলা হয় ব্রডকাস্ট। এখানে দেখো আরেকটি ছবি দেয়া আছে, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমরা বিশেষ করে পথে ঘাটে আমরা দেখে থাকি, পুলিশের হাতে এটা থাকে, অথবা ট্রাফিক পুলিশের হাতে এটা থেকে থাকে। এই ডাটাটা কিন্তু একদিকে আসছে আবার যাচ্ছেও, একদিকে না দুই দিকে আসছে আবার যাচ্ছে, তবে একসাথে না, কিন্তু একবার আসছে তারপরে যাচ্ছে। ডেটা উভয় দিকে প্রবাহিত হচ্ছে, তবে একই সাথে নয়। ডেটা উভয় দিকেই আসা যাওয়া করতে পারবে, তবে একই সময় নয়। ডেটা উভয় দিকে যাবে কিন্তু একই সাথে নয়, এরূপ মোডকে বলা হয় কি হাফ ডুপ্লেক্স। ডেটা একই দিকে, দুই দিকই, উভয় দিকেই
ডেটা যেতে পারবে আসতে পারবে, তবে একই সময় নেই, এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। এখানে হাফ ডুপ্লেক্সের আরেকটি ছবি দেওয়া আছে ক আর খ। দেখো, ক থেকে খয়ের দিকে যাচ্ছে, আবার খ থেকে কয়ের দিকে আসছে। এখানে একটা লেখা আছে, আইসিটি শিক্ষক ক্লাসে ছাত্রদের পড়াচ্ছেন, ছাত্ররা চুপ করে শিক্ষকের বক্তব্য শুনছে। এক সময় শিক্ষক একজন ছাত্রকে প্রশ্ন করলেন এবং তার উত্তর ধৈর্য সহকারে শুনলেন। প্রথমে কি করছে, শিক্ষক কিন্তু প্রশ্ন করছে, ছাত্র পড়াচ্ছেন, আর ছাত্ররা কি ধৈর্য সহকারে চুপ করে শুনছেন। আবার একজন শিক্ষকরা আবার কি করছে, ছাত্র আবার প্রশ্ন করলো, আর শিক্ষকও সেটা ধৈর্য সহকারে শুনল উত্তরটি। এখানে দুইটা প্রশ্ন আছে, এখানে কোন মোড কাজ করছে? অবশ্যই তোমরা সেটা বলতে পারবে এটা কোন মোড। আমরা জানি এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ক এবং ক্ষয়ের একই সাথে ডেটা প্রেরণ বা গ্রহণ করতে পারবে? এটাই তোমরা চিন্তা ভাবনা করে বলবে যে এটা কি, এটা আসলে কি। আমাদের ক ও খ একই সাথে কি ডেটা প্রেরণ করা সম্ভব? না, আমরা আগেই বলে আসছি একই সাথে সম্ভব না। উভয় দিকে ডেটা পাঠাতে পারবে, গ্রহণ করতে পারবে, তবে সেটা একই সাথে না, আলাদা আলাদা সময়। এখানে দেখো, দুজন লোক কথা বলছে, তবে একই সাথে ডেটাটা কিন্তু আসা যাওয়া করছে একই সাথে। এর আগের যে চিত্রটা আমরা দেখেছিলাম সেটা কিন্তু উভয় দিকে ডেটা আসা যাওয়া করেছিল, তবে একই সাথে না, ভিন্ন ভিন্ন সময়। আর এখানে একই সময় দুই দিকেই ডাটাটা আসা যাওয়া করছে, যেটা একই সাথে উভয় দিকে প্রবাহিত হচ্ছে। একই সময় উভয় দিকে ডেটা প্রেরণের মোডকে কি বলা হয়? ফুল ডুপ্লেক্স। যদি একই সময় উভয় দিকে ডেটা প্রেরণ হয়, এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। আমরা প্রথমে পড়েছিলাম একদিকে ডাটা প্রবাহিত হলে সেটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স। আর 2 নম্বর আমরা পড়েছিলাম যে উভয় দিকে ডাটা আসা যাওয়া করতে পারবে, তবে একই সময় না, সেটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স কি, একই সময় উভয় দিকে ডেটা প্রেরণ করতে পারবে, এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। এই মোডে একই সময় একই সাথে প্রেরক বা প্রাপক ডেটা গ্রহণ ও প্রেরণ করতে পারবে। যেরকম কি মোবাইল ফোন, টেলিফোন, আমরা কথা বলে থাকি মোবাইল ফোনে, একই সাথে কথা আসা যাওয়া করতে পারে, এটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সের সুন্দর একটা ছবি দেয়া আছে, দেখো। জামি ও জাফরিন মোবাইল ফোন দিয়ে কথা বলছে। কখনো কখনো তারা একই সাথে কথা বলছে ও শুনছে, আবার কখনো কখনো তাদের মধ্যে একজন বলে অন্যজন শুনে, এবং একজনের বলা শেষ হলে অন্যজন বলা শুরু করে। তারা একসাথে কথা বলতে পারে, অথবা একজনের বলা শেষ হলো তারপরে অন্যজন বলল। এখানে একটা প্রশ্ন আছে, কথোপকথনের প্রথম অবস্থাটিতে কোন মোড ব্যবহৃত হচ্ছে? তার মানে জামি ও জাফরিন যে মোবাইলে কথা বলছে, একই সাথে তারা একত্রেই কথা বলছে, এই কথাটাকেই বলছে যে কথোপকথনের প্রথম অবস্থাটিতে কোন মোড ব্যবহৃত হচ্ছে। এটা তোমরা সহজেই পারবে, এটা কোন মোড ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। দেখো, এখন তোমাদের 3টি প্রশ্ন আছে। ডেটা কমিউনিকেশন বলতে কি বুঝো, এটা লিখবা। ডেটা ট্রান্সমিশন মোড কি, ব্রডকাস্ট কি। বাড়ির কাজ দেখো, ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ লিখে রাখবে খাতায়। বিভিন্ন প্রকার ডেটা ট্রান্সমিশন প্রক্রিয়া আলোচনা করো। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধাটা লিখো। তোমরা যদি সুন্দরভাবে পড়ো, অবশ্যই তোমরা এই সুবিধাটা অবশ্যই পারবা। সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের পার্থক্য কাকে বলে সেটা ভালোভাবে পড়লেই পার্থক্যটা এখান থেকে তোমরা লিখতে পারবা। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। অবশ্যই এটা খাতা লিখবে, আর এইগুলো এই স্লাইড গুলো ভালো করে দেখবে, কারণ সুন্দরভাবে এটা পাওয়ার পয়েন্টে করা আছে, তোমরা লিখে রাখতে পারবে, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আমি মনে করি। বারবার এই জিনিসটা দেখবে, দেখলেই সুন্দরভাবে পারবে আর পড়ালেখা করবে। সবাইকে ধন্যবাদ। এই করোনার ভিতর সবাই বাসায় থাকার চেষ্টা করবে, বাসা থেকে অপ্রয়োজনীয় কাজে কখনো বাইরে বের হবে না। এই বলে আজকে ক্লাস এখানে শেষ করবা। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।